এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে? নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ করিম ওই মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নুরের আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন, আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে জুলাই সনদ নিয়ে তো রাজনৈতিক দলগুলির আমরা নানা রকম, কখনো একরকম অবস্থান, কখনো সময় আলাদা আলাদা অবস্থান আমরা দেখতেছিলাম। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে এই সাংবিধানিক প্রশ্নগুলিকে আগে যেটাকে বলে হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর দিয়ে আমরা এটা করে ফেলবো, যেটা আমরা অতীতে দেখেছি। তো যে আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, তাদের সুবিধার জন্য আইন করেছে, আইন বাতিল করেছে। সো এটা যদি করে তাহলে তো আসলে এই গণ অভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা আমি মনে করি যে মানুষের স্পিরিটের বাইরে গিয়ে কাজ করা, তো শেষ পর্যন্ত একটা বিশ্বাস রাখতে হচ্ছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যদি কমিটমেন্টটা বিশ্বাস না করেন, নুরুল হক নূর, আমি হচ্ছে যে আপনাকে ধরেন, আপনি যারে বিশ্বাস করতেছেন না সে ক্ষমতা গেলে এটা করবে, তারে আপনি কেমনে বিশ্বাস করবেন? সে যদি এখন এটা মানে ক্ষমতা গেলে এটা বাতিল করবে না? এটা আপনি একটা বাতিল করাটা ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট না, বিশ্বাস করেন জনাব নুরুল হক নূর, একদম ডিফিকাল্ট না। ওরা আইসা প্রথমেই পার্লামেন্টে প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আর ইনকর্পোরেট করতেছি না, এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়া ঠিক করিবে। এখন সেটা কি হয় সেটা তো পরবর্তী রিঅ্যাকশন, কিন্তু এই আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে কি মনে হয় জানেন নূর, বিএনপি যতটুক করতে পারবে ওটুক কিন্তু ওরা বলতেছে, যতটুক করতে পারবে না ওটুক কিন্তু ওরা বলতেছে না। আমার কাছে মনে হয় অন্তত বিএনপি এখানে স্মার্ট প্লে করতেছে না, কিন্তু আসলে আমার মনে হইতেছে, কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো। এই প্রেসিডেন্টের প্রভাইসো, এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রভাইসো উনাদের বাতিল করতে, আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ বিল 1-1.5 মিনিটে পাস করাইছে, বিএনপি আরেকটু স্মার্ট তো ওই 20-25 সেকেন্ডে পার করাইতো। এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার বিএনপির মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বিএনপির না শুধু, আসলে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর স্টেক হোল্ডার যারা, তারা যেন কনভিন্স থাকে। সো এখন এইটুকু যেটুকু আমরা একমত হয়েছি, এইটুকু যদি এক্সিকিউট করা হয় তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের দিকে বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে, সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। সেটা বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সেটা আমাদের জাতীয় মানবাধিকার কমিশন, সেটা হতো তথ্য কমিশন, এই ধরনের কিছু প্রতিষ্ঠান, আমাদের মহা হিসাব নিরীক্ষক, এই প্রতিষ্ঠানগুলো, এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাজন এবং 5 বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট, এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয়, এই বিষয়গুলোতে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা জায়গায় পৌঁছেছি। এখন এইগুলো যদি কাটা সেরা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিসে পড়বে না, ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে। কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায়, যেটা আমরা অতীতে দেখেছি, তো যে আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, তাদের সুবিধার জন্য আইন করেছে, আইন বাতিল করেছে। সো এটা যদি করে তাহলে তো আসলে এই গণ অভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা
আমি মনে করি যে মানুষের স্পিরিটের না না বাইরে কিন্তু গিয়ে কাজ না না করা, না তো না শেষ না পর্যন্ত একটা না বিশ্বাস না না, রাখতে হচ্ছে আর কি। কিন্তু এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে? কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি, তিনটা বলয়ের লোক দেখি। সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে, বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে, বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি, তাদেরকে স্পেস দেওয়া হোক। যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম, আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল। যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ আলোর মুখ দেখে কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না। কিন্তু এটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি। এইভাবে হ্যাঁ গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধহয় আপনার পিটিয়ে আহত করেনি। তো আমাদেরকে সেটা করেছে। তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম, কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা, আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া, কিংবা জাতীয় পার্টি, এই মেকানিজমটা শুরু থেকে চলছিল। আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে এই ধরনের কথাবার্তা বলেছিল। সেকেন্ড হচ্ছে আপনার এই সাবরিন হোসেন চৌধুরী গ্রেপ্তারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া, এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও দুইজন উপদেষ্টার নাম এসেছে। এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এমবেসিতে 3জন উপদেষ্টা গিয়ে মিটিং করে। আসলে এটা আমাদের জন্য লজ্জা যে উপদেষ্টা মিনিস্টার আপনার আমেরিকান এমবেসি থেকে মিটিং করলে ঠিক ছিল। তো এখন সরকারের মধ্যে এই কারণে হয়তো যেটা বলেছেন যে আমরা যেটা ইউএন মিটিং এও দেখলাম, তিনটা পার্টি নিয়ে গেছেন, জামাতকে, বিএনপি কে, একটা পার্টি, একটা নিউ বেবি, আপনার কোন বিবেচনায় নিল? ধরেন বিএনপি একটা বড় আছে, ধরলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায়, কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপি কে, তার মানে সরকার তো এই তিনটা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন, সিট ভাগাভাগি নির্বাচন, যেটা রুমিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে, তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয়, আমিও তো শঙ্কায় আছি, বা আমরা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয়। কারণ তিনটা পার্টিকে তো সরকার ওন করছে, বাকিদেরকে তো ওন করছে না, এটা সরকার আচার আচরণে দেখা গেছে। তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির বিষয়ে নীরবতা দেখা যাচ্ছে, জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে, আর্মির লোকেরা থাকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয়, প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয়। তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের না সেফটি কিন্তু রেখে কিন্তু আসলে জনাব নুরুল নূর একটা এইটা ইলেকশন কিন্তু কিংবা এইটাকে জনাব নুরুল সমঝোতার নূর মাধ্যমে একটা আমি সেফ এক্সিটের কথা ভাবছে, এটা বলাই যায়। কিন্তু যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরে আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন। আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? জনাব নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন যে এটাই আমি বলতেছি খালেদ ভাই। এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি, তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে। আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো।